শাশুড়ি আম্মা, আমাকে ডেকেছেন? আইয়ু হাই তুলতে তুলতে রিনা আক্তারকে জিজ্ঞেস করলো। হ, ডাকছিই তো। বেলা হইছে, দুপুরের খাওন রান্ধন লাগবো। তুমি দুইটা রাইন্দা ফালাও। সারাদিন ঘরে দরজা বন্ধ করে থাকতে তোমার লজ্জা করে না? বাইতে তোমার শ্বশুর আছে, আরো গুরুজনরা আছে। তাগর সামনে এমনি দরজা বন্ধ করে থাকো কেমনে? সকাল 8টায় দুপুরের খাবার রান্না করব, একটু পরে রান্না করি। আর আমি দরজা বন্ধ করে রাখি না শাশুড়ি আম্মা, দরজা ভেজিয়ে রাখি। তাই লজ্জারও কিছু নেই। আইও কম যায় না। সে তৎক্ষণাৎ রিনা আক্তারের মুখের উপরই কথাটা বলল। আমার ভাই বোনের পোলামাইয়ারা তাড়াতাড়ি দুপুরের খাওন খায়, সেজন্যই তোমারে তাড়াতাড়ি রান্নাবার কইছি। তোমার সাথে কথা কওন মানে অপমান হওয়া। তুমি বেশরম মাইয়া, কথাও বেশি কও। রিনা আক্তার অকারণেই আইয়ুকে কথা শোনাচ্ছে। কি? ওরা তাড়াতাড়ি খায় বলে আমাকে সকাল 8টার সময় দুপুরের খাবার রান্না করতে হবে? তার চেয়ে বরং সকালের নাস্তা থেকে ওদের জন্য কিছু একটা রেখে দিতেন, ক্ষুধা লাগলে ওরা খেয়ে নিত। ভালো কথা, যখন জানেনই আমি বেশরম, তখন জেসে আমার সাথে কথা বলতে আসবেন না। তোমারে রানবার কইছি, তুমি রানবা। এত কথা কিসের? এই বাড়ির মালিক তুমি না, আমি। আমি যা কমু সেগুলাই করণ লাগবো। এই বাড়িতে আমার কথার বাইরে কেউ যায় না। সেই হিসাবে তোমারও আমার কথাই শুনুন লাগবো। 2 দিনের মাইয়া তুমি এই বাড়িতে আইসা আমার ওপর ছুরি ঘুরাইবা, এইটা হইব না। আর তোমার সাথে কথা কওয়ানোর কোনো ইচ্ছা আমার নাই। দরকার পড়ে তাই কথা কই। এই বাড়ির মালিক আপনিও না, আমিও না। এই বাড়ির মালিক হলো বগুমের বাবা, কারণ এটা তার পৈতৃক ভিটা। আপনি আর আমি এই বাড়ির বউ। এই বাড়িতে আমাদের দুজনের সমান অধিকার। বাই দা ওয়ে, আমি 11টার সময় রান্নাঘরে ঢুকবো। এর 1 মিনিট আগেও নয়, আর পরেও নয়। এর মধ্যে যদি আপনার বাপের বাড়ির আত্মীয়দের ক্ষুধা লাগে, তবে ঘরে অনেক খাবার আছে, সেগুলো খেতে দেবেন। আর সেটা যদি করতে না পারেন, তবে নিজেই রান্নাঘরে যান। আর আমি 1 দিনের মেয়ে হই কিংবা 2 দিনের মেয়ে হই, আমি আমার মতোই চলবো। আমার উপর কেউ ছড়ি ঘোরাবে সেটা আমিও চাই না। প্রয়োজনে ছড়ি ভেঙে লাকড়ি বানিয়ে রান্না করব। আইয়ু গটগট করে নিজের রুমের দিকে চলে গেল। ইয়ঞ্জন সহ বাড়ির প্রত্যেকে আইয়ু আর রিনা আক্তারের কথোপকথন শুনছিলেন। আইয়ুর সাহস দেখে সবাই একটু অবাক হয়েছে, তবে তারা মনে মনে খুশিও হয়েছে। এতদিনে হয়তো রিনা আক্তারকে সোজা করার মতো মানুষ এসেছে। ঠিক 11টায় আইয়ু রান্নাঘরে ঢুকলো। ওকে সাহায্য করার জন্য একজনকে পাঠিয়ে দিল ইয়ঞ্জুন। সেই মেয়েটি মাছ মাংস তরকারি কেটে বেছে ধুয়ে দিল, মশলাটাও বেটে দিল। আইয়ু একে একে কয়েক রকম তরকারি রান্না করলো। এছাড়াও পোলাও, ভাত, পায়েস রান্না করলো। রিনা আক্তার মাঝে মধ্যে রান্নাঘরে এসে এটা সেটা রান্না করতে বলে বলে গেল। আইয়ু বিনা বাক্যে সেই সব কিছু রান্না করেছে। বেগম বাড়িতে না থাকায় দুপুরে ওর খেতে দেরি হলো। আইয়ু ওর জন্য অপেক্ষা করছে। রিনা আক্তার তার মা, ভাই, বোন, তাদের ছেলে মেয়েদের একসাথে খেতে দিয়েছে। আইয়ু খাবার ঘরে গিয়ে দেখলো সে সবাইকে ইচ্ছে মতো খাওয়াচ্ছে। আইয়ু না দাঁড়িয়ে রুমে চলে আসলো। 3টার দিকে বেগম বাড়িতে আসলে ওকে খেতে ডাকলো আইয়ু। বেগম ফ্রেশ হয়ে খাবার ঘরে আসলো। আইয়ু বেগমকে খাবার দিতে গিয়ে অবাক। ও 3 রকমের মাছের তরকারি রান্না করেছিল, এছাড়া মাংসও ছিল। এখন কোনো বাটিতেই মাছ কিংবা মাংস দেখলো না আইয়ু। বাটিতে শুধু ঝোল পড়ে আছে, আর আছে পটল ভাজা, করলা ভাজা। পায়েসও নেই। আইয়ুর মাথায় আগুন ধরে গেল। ও তন্ন তন্ন করে খুঁজেও মাছ মাংসের হদিশ পেল না। বাধ্য হয়ে রিনা আক্তারের কাছে গেল। শাশুড়ি আম্মা, বাটিতে মাছ মাংস কিচ্ছু নেই। বেগমকে কি দিয়ে খেতে দেব? তরকারি কোথায় রেখেছেন, বের করে দিন। তরকারি আবার কনে রাখমু, সব শেষ হইয়া গেছে। তুমি বেগমরে এই বেলা ঝোল দিয়ে খাইতে দাও। রাইতে মাছ রাইন্দা ওরে খাইতে দিও। 2 কেজি ওজনের রুই মাছ, 1 কেজি পাবদা মাছ, মোলা মাছও ছিল। এছাড়াও 2টা মুরগি রান্না করেছিলাম, যা দিয়ে সবাই মিলে 2 বেলা খাওয়া যেত। আর আপনি বলছেন এক বেলায় এসব খাবার শেষ হয়ে গেছে? পায়েসও তো নেই দেখলাম। আপনার একবারও মনে হলো না আমরা 2টা মানুষ এখনো খাইনি? তোমরা বাড়ির মানুষ, তাই এত কিছু ভাবি নাই। আর তাছাড়া একবেলা মাছ মাংস না খাইলে মইরা যাইবা? কইলামই তো, রাইতে রান্দা খাইও। মাছ মাংস না খেলে কেউ মরে না, কিন্তু আবার অনেকে হাবাতের মতো না খেলেও বাঁচে না।
যাই হয়ে যাক না কেন তাদেরকে খেতেই হবে। আইয়ু রাগে গজগজ করতে করতে খাবার ঘরে চলে আসলো। বেগম আসলে ওকে শুধু পটল আর করলা ভাজা দিয়ে ভাত খেতে দিল। বেগম কোনো প্রশ্ন না করে খেতে শুরু করলো। আইয়ুকেও খেতে বলল। আইয়ু অল্প একটু ভাত নিয়ে খেয়ে উঠলো। বিকেলে রিনা আক্তার তার ভাই বোনের ছেলে মেয়েদের খেতে দিয়েছে। ওরা খাবার ঘরে বসে মজা করে খাচ্ছে। আইয়ু কোনো একটা প্রয়োজনে খাবার ঘরে গিয়ে অবাক হয়ে গেছে। 7 জন ছেলে মেয়ে মাছ মাংস পোলাও গোগ্রাসে গিলছে, অথচ দুপুরে ওরা শুধু ভাজি দিয়ে খেয়েছে। আর রিনা আক্তারও বলেছিল তরকারি শেষ হয়ে গেছে। আইয়ু চোখ মুখ কুঁচকে এগিয়ে যায় রিনা আক্তারের কাছে। ওকে দেখে রিনা আক্তারের মুখ শুকিয়ে গেছে। আরে, এরা তো দেখছি মাছ মাংস দিয়ে খাচ্ছে, যেগুলো আমি রান্না করেছিলাম। কিন্তু আপনি দুপুরে কেন বললেন সব শেষ হয়ে গেছে? সেই সাথে অনেক কথাও শুনিয়ে দিয়েছিলেন। এখন কি এত সব মাছ মাংস আকাশ থেকে টুপ টুপ করে পড়লো? পোলাপানগুলা বিকালে খাই জন্য একটু তুইলা রাখছিলাম। পোলাপানগুলা বিকেলে খাই? বাহ, বেশ ভালো কথা। কিন্তু আমরা যে শুধু ভাজি দিয়ে খেয়েছি, তার বেলায় আমাদের দুজনের জন্য 2 টুকরো মাছ রাখলে কি আপনার খুব ক্ষতি হতো? সারাদিন এমন করে খাই খাই করো কেন? বাপের বাড়িতে খাওনি নাকি? তোমার বাপে তোমারে এই বাড়িতে খালি খাওয়ানোর জন্য পাঠাইছে? ভাবখানা দেখলে মনে হইতাছে তুমি নতুন বউ নাই, মনে হইতাছে এই বাড়িতে তুমি কয়েক বছর আগে আইছো। লজ্জা শরম তো কিছুই নাই, বেহায়া মাইয়া মানুষ। আমি বাবার বাড়িতে কি খেয়েছি না খেয়েছি তার কৈফিয়ত আপনাকে দেব না। শুধু একটা কথাই বলবো, আমি আপনার আত্মীয় স্বজনদের মতো হাবাতে ঘরের মেয়ে নই। বেশি করে খাওয়ান হাবাতে গরিবদের। আমার মনে হচ্ছে এরা খাওয়ার জন্যই এখানে আসে। রিনা আক্তারের কথা শুনে রাগে আয়ু হিতাহিত জ্ঞান হারিয়েছে। ও কি বলছে সেই হুঁশ ওর নেই। কি কইলা? তোমার এত বড় সাহস আমার ইষ্টি কুটুমদের হাবাতে কও? আইজের একটা বিহিত আমি কইরাই ছাড়মু। 2 দিনের মাইয়া হইয়া আমার সাথে কাইজা করো? রিনা আক্তার যথারীতি চিৎকার শুরু করে দিয়েছে। আইয়ু আর সেখানে দাঁড়ায় না, নিজের রুমে চলে যায়। রিনা আক্তারের চিৎকার কিছুতেই থামছে না। তার চিৎকার শুনে ব্রাইট এবং ইয়ঞ্জন ছুটে আসলো। রিনা আক্তারের ভাই বোনেরা সবাই বারান্দায় দাঁড়িয়ে গুজুর গুজুর ফুচুর ফুচুর করছে। এভাবে চিৎকার করছো কেন রিনা? বাড়ি ভর্তি আত্মীয় স্বজনরা আছে, এর মধ্যে তোমার চিৎকার না করলেই কি নয়? হ, এখন সব দোষ আমার। তোমার পোলার বউ ধোয়া তুলসী পাতা। 2 দিনের মাইয়া আমার ইষ্টি কুটুম করে অপমান করতেছে, সেটা তো তোমার চোখে পড়বো না? এই মাইয়া কয় আমার ভাই বোনরা হাবাইত্যা গরিব, যেমন তোমার পোলা তেমন তার বউ। দুইটাই শয়তান। আগে তোমার পোলাই আমার জীবন তছনছ করছে, এখন তার বউ আইছে। রিনা, তুমি থামবে? এসব কি? তুমি বেগম আর বৌমাকে অপমান করছো কেন? আমরা জানি বেগম কেমন ছেলে, তোমার থেকে জেনে নিতে হবে না? আপনি থামেন। আমার সংসারে কথা কবার জন্য আপনারে ডাকি নাই। আপনি নিজের সংসারে নাক গলান গিয়ে। রিনা আক্তারের অভিযোগের ঝুড়ি শুনে রুম থেকে বেরিয়ে আসলো আইয়ু। বেগমও বাড়িতে ঢুকে সব শুনে অবাক হয়েছে। ও ভেবে পাচ্ছে না আইয়ু এসব কেন বলেছে। ব্রাইট আইয়ুর দিকে তাকিয়ে আছে। তিনিও দুঃখ পেয়েছেন আইয়ুর বলা কথাগুলো রিনা আক্তারের মুখে শুনে। এই 4 দিনেই তিনি আইয়ুকে মেয়ের স্থানে বসিয়েছেন, তাই এসব মানতে তার একটু কষ্ট হচ্ছে। আইয়ু বুঝতে পারছে ওকে সবার সামনে ছোট করছে এই মহিলা, তাই এবার ও চুপ থাকলো না। একে একে সব খুলে বলল ব্রাইটকে। সব শুনে ব্রাইট স্তব্ধ হয়ে গেছে। তারা সবাই ভালো মন্দ খেয়েছে, কিন্তু বেগম এবং আইয়ুকে খেতে দেয়নি রিনা। বেগম রাগী চোখে তাকালো রিনা আক্তারের দিকে। রিনা আক্তার মুখ কালো করে দাঁড়িয়ে আছে। এবার বলুন বাবা, আমার ভুল কোথায়? নিজের অধিকার চাওয়া কি অপরাধ? আমার পরিবার তুলে কথা বললে আমি কি মুখ বুজে সহ্য করব? 4 দিন হয়েছে এই বাড়িতে এসেছি, এর মধ্যে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। কেন বাবা? যেখানে আপনার ছেলে বাজার করে এনেছে, সেখানে তাকেই সেগুলো খেতে দিচ্ছে না কেন? আমার জানা মতে আপনার ছেলে অনেক আগে থেকেই নিজের খরচে খায়, তারপরেও কেন এত অবহেলা বলতে পারেন? সে উনার পেটের ছেলে নয় বলে। আইয়ু আরো কিছু বলতে যাচ্ছিল, বেগম ওকে থামিয়ে দেয়। আইয়ু, রুমে এসো। অনেক কথা বলেছো, আর একটা কথাও বলবা না। বেগমের ডাক শুনে আইয়ু নিজের রুমে চলে যায়। অন্যদিকে, এই যে সারাদিন বাসায় শুয়ে বসে কাটালেন, একটু বিরক্ত লাগলো না আপনার? পুরুষ মানুষ এভাবে রুমে বসে বসে ঝিমাই, সেটা আপনাকে না দেখলে আমি জানতামই না। জিমিন সুগাকে খোঁচা মেরে বলল কথাটা।
জিমিনের কথা শুনে সুগা ওর দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। যার জন্য আজ সে অফিসে গেল না সেই বলছে এসবগুলো কথা। রাতে বারবার কে যেন রিকোয়েস্ট করছিল আজ অফিসে না যেতে। কে যেন বলছিল আমি আজ বাসায় না থাকলে তার খারাপ লাগবে, আরো কত কিছু। সুগার কথা শুনে জিমিন খিলখিলিয়ে হেসে উঠল। সুগা ল্যাপটপে কাজ করছিল। জিমিনের হাসির ঝংকার ওর কাজের ব্যাঘাত ঘটায়। ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ায় সুগা, এগিয়ে যায় জিমিনের কাছে। জিমিনের মুখোমুখি দাঁড়িয়ে দুই হাতের আজলাই ওর মুখ তুলে ধরল। সুগার স্পর্শ পেয়ে জিমিনের ঠোঁট তিরতির করে কাঁপছে। জিমিনের কম্পমান ঠোঁট সুগার তৃষ্ণা আরো বাড়িয়ে দিল। নিজেকে বঞ্চিত করতে চায় না সুগা। সুগা নিজের ঠোঁট পরম আবেশে আঁকড়ে ধরল জিমিনের ঠোঁটে। অবশেষে দুজনের চোখ আপনা আপনি বন্ধ হয়ে গেল। অনেকক্ষণ পর জিমিন সুগার বন্ধন থেকে মুক্ত হলো। সুগা ওর কপালে চুমু দিয়ে আদুরে গলায় বলল, আধা ঘন্টা অপেক্ষা করো, আমি একটু আসছি, ওকে? কোথায় যাবেন আপনি এখন? ওটা সারপ্রাইজ। সুগার ঠোঁটে দুষ্টু হাসি। তাড়াতাড়ি আসবেন কিন্তু। যথা আজ্ঞা মহারানী। সুগা বেরিয়ে গেল। আধা ঘন্টা পরে সুগা রুমে এসে জিমিনকে কাছে ডাকলো। জিমিন কাছে আসলে হাতে থাকা প্যাকেট থেকে বেলি ফুলের মালা বের করে অনভ্যস্ত হাতেই জিমিনের এলোমেলো চুলগুলো খোপা করে দিল। তারপর অনেক কষ্টে খোপায় ফুলের মালা জড়িয়ে দিল। আমার মিষ্টি বউটা আজ শাড়ি পরেছে। দুপুরে দেখলাম চুলে খোপাও বেঁধেছে। লক্ষ্য করলাম ফুলের মালা ছাড়া আমার বউটাকে অসম্পূর্ণ লাগছে। তাই আমি খোপাটা একটু পূর্ণ করে দিলাম। আমি জানতাম বেলি ফুল তোমার পছন্দের ফুল। জিমিন ফুলের মালা দেখে আবেগে আপ্লুত হয়ে গেল। ওর চোখ জোড়া অশ্রুতে টইটম্বর। যে কোনো মুহূর্তে সেগুলো উপচে পড়ার জন্য প্রস্তুত। যেই মানুষটাকে এত মাস দূরে সরিয়ে রেখেছে সেই মানুষটাই ওর সকল প্রয়োজন বিনা প্রশ্নে পূরণ করেছে। ওকে আপন করে নিয়েছে, আবার ওর পছন্দের বেলি ফুলের মালা এনেছে আজ। গোপনে ওর সকল পছন্দ অপছন্দ জেনে রেখেছে। জিমিন ফুপিয়ে উঠে মুখ গুজল সুগার বুকে। সুগাও পরম আবেশে তার রমণীকে ঠাঁই দিল নিজের বাহুবন্ধনে। আইয়ু, তুমি আমার সাথে কাল ঢাকা যাবে, সব গোছগাছ করে নাও। আইয়ু রুমে আসলে বগমকে কথাটা বলে। আমি তো বলেইছি 7 দিন এখানেই থাকবো। আপনি অফিসের কাজ সেরে আমাকে নিয়ে একবারে চিটাগাং যাবেন। আইয়ু গাল ফুলিয়ে বসে আছে। তোমাকে আমি ঝগড়া করতে এখানে রেখে যাই, তাই না? এত বড় পাগল এখনো হইনি আমি। আমার অনুপস্থিতিতে এখানে তোমার 7 দিন থাকা মানে কিয়ামত ঘটে যাবে। আমাকে কি আপনার আজরাইল মনে হয়? আজরাইল ভাবলে ভুল করবেন। আমি হলাম গিয়ে একজন প্রতিবাদী নারী, যে নিজের স্বামীর সাথে ঘটা অন্যায়ের প্রতিবাদ করতে সদা তৎপর। এভাবেই যদি প্রতিটা ঘরে নারীরা প্রতিবাদ করতে পারে তবে দেশের সৎ মায়েরা আর সৎ থাকবে না। দেশের সৎ মায়েরা সৎ না হয়ে কি হবে? অসৎ হবে? তাহলে তো খেল খতম। তখন ঘরে ঘরে তোমার মতো প্রতিবাদী নারী আর একটাও রাখবে না দেশবাসী। প্রতিবাদী নারীদের বিরুদ্ধে কঠিন আন্দোলন শুরু হবে। আর তাছাড়াও দেশের প্রতিটা ঘরেও সৎ মা নেই। তাই তোমাকে এই গুরু দায়িত্ব না নিলেও চলবে। দেরি না করে গোছগাছ শুরু করো। বৌগমের কথা শুনে আইয়ুর মন ভীষণ খারাপ হয়ে যায়। ও মনে মনে আগামী 7 দিনের জন্য কত কিছু ভেবে রেখেছিল, কিন্তু লোকটা মনে হয় সেটা হতে দেবে না। আইয়ু ভাবছে কি করা যায়। যে কোনো উপায়ে ওর গ্রামেই থাকতে হবে। আমি না আপনার নতুন একটা মাত্র বউ। নতুন বউয়ের একটা অনুরোধ রাখবেন না প্লিজ? আমি এখানে থাকি। একটু আগে ঝগড়া শুনে তো মনে হলো না তুমি নতুন বউ, মনে হলো তুমি বহু বছরের পুরনো বউ। বৌগমও নাছোড়বান্দা, ও কিছুতেই এখানে আয়ুকে রাখবে না। আমি ঝগড়া করিনি, আমি প্রতিবাদ করেছি। আর সেটা নিজের জন্য করিনি, আপনার জন্য করেছি। আয়ু এবার মনে মনে ভীষণ রাগ হচ্ছে। আমি কি একবারও বলেছি আমার জন্য প্রতিবাদী নারী হয়ে ওঠো? স্বামীর জন্য এতটুকু করতেই পারি, আপনার বলে দিতে হবে কেন? আমারই চোখের সামনে আমার স্বামীকে অবহেলা করবে, খেতে দেবে না, আমি সেসব মুখ বুজে সহ্য করব? প্রতিবাদ করতে গেলে আমার বাবা মা তুলে অপমান করবে, এটা আমি মেনে নিব? কখনো নয়। এই বাড়িতে আমার স্বামী আর ননদের সম্মান আর অধিকার প্রতিষ্ঠা আমি করেই ছাড়ব। আপনি আমাকে এখানে রেখে গেলেও করব, না রেখে গেলেও করব। আইয়ু যেন এই মুহূর্তে অন্য নারীতে পরিণত হয়েছে। ও বেগমের অধিকার ফিরিয়ে দিতে যেন মুখিয়ে আছে। বেগম বিস্ময় নয়নে চেয়ে আছে আইয়ুর দিকে।
মেয়েটা যে 4 দিনেই ওর আর টের জন্য এত কিছু ভেবেছে, সেটা ওর বিস্ময় আরো বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে যেই বাড়িতে আমি আর তে এসে 2 দিন বাস করব না, সেই বাড়িতে আমাদের সম্মান বা অধিকার প্রতিষ্ঠার কোনো দরকার নেই। এমনকি তোমারও বছরে একবারও আসা হবে না। তাই এত প্রতিবাদী হয়ে কাজ নেই। তুমি বরং কাপড় গুছিয়ে নাও। কেন আসবো না এখানে? এটা আপনার বাপ দাদার ভিটা। আমার শ্বশুর বাড়ি আমার সন্তানদের বাপ দাদার বাড়ি। ওদের বংশের সবার বসবাস এখানে। আর ওরা আসবে না এখানে? ওরা বছরে 3 বার গ্রামে আসবে। ওরা বাগানময় ছোটাছুটি করবে, পুকুরে ঝাপাঝাপি করবে, বাহিরের উঠানে ধুলোয় গড়াগড়ি করবে, ওদের দাদুর কাঁধে উঠে হাঁটে যাবে। আপনি ওদের পুরো এলাকা ঘুরিয়ে দেখাবেন। কত মজা হবে বুঝতে পারছেন? আমরা অবশ্যই এখানে আসব। আয়ু 2 কদম এগিয়ে আসলো বেগমের দিকে। বেগমের চোখে চোখ রেখে বলল কথাগুলো। আইয়ুর কথায় বেগম বুকে হাতে চেয়ারে ধপ করে বসে পড়ল। ও জোরে জোরে শ্বাস নিচ্ছে, ওর মাথা বন বন করে ঘুরছে। বেগমকে হঠাৎ এমন করতে দেখে ভয় পেয়ে যায় আইয়ু। ও মেঝেতে বেগমের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? কোথায় কষ্ট হচ্ছে আপনার? আমাকে বলুন। কান্নায় ভেঙে আসছে আইয়ুর গলা। কিছু সময় পর বেগম স্বাভাবিক হয়ে আইয়ুর দিকে তাকালো, অনেক কষ্টে কথা বলল। তুমি মুখ বন্ধ রাখতে পারো না? যেখানে তুমি মুখ খুললেই ফুটন্ত লাভা বের হয়, সেখানে মুখ বন্ধ রাখাই ভালো। এরপর থেকে কোনো কথা বলতে চাইলে আমার কাছ থেকে শুনে তবেই বলবে। আমি আবার কি করলাম? এভাবে বলছেন কেন? বাচ্চারা যদি শুনে ওদের পাপা ওদের মামনিকে খোঁচা দিয়ে কথা বলে, তবে তারা আপনার সম্পর্কে কেমন ধারণা পোষণ করবে সেটা জানেন? মুখ কালো করে বলল আয়ু। ও হতাশ হয়েছে বেগমের কথা শুনে। আবারও সন্তানের কথা বলছো? বিয়ের 4 দিনের মাথায় কেমন সন্তানের চিন্তা করছে দেখো। যারা এখনো দুনিয়ার আশেপাশেই নেই, অথচ তাদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছে এই মেয়েটা। কি সাংঘাতিক! আবারও এক হাতে বুক চেপে ধরে বসে পড়ল বেগম। বেগমের কথা শুনে এতক্ষণে আইয়ুর বোধগম্য হলো সে কি বলেছে। লজ্জায় দাঁত দিয়ে জিভ কেটে 2 হাতে মুখ ঢাকলো। ওর কথা শুনেই বেগম হাঁসফাঁস করছে, ভেবে গাল দুটো লাল বর্ণ ধারণ করেছে। ওকে লজ্জা থেকে উদ্ধার করতেই মনে হয় দরজার বাইরে থেকে ডাক দিল ব্রাইট।